ঘামার্ত মুখ নিয়ে বাড়ির সদর দরজায় পা রাখলাম। দরজা খোলাই থাকে এ সময়। মা সোফায় বসে ফোনে কথা বলছেন। আমি নিজের ভ্যানিটি ব্যাগটি কাঁধ থেকে নামিয়ে সোফায় রাখলাম। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে ফ্যানের নিচে বসে বেশ স্বস্তি অনুভব করলাম। ইতিমধ্যে কথা বলা থামিয়েছেন শাশুড়ি মা। কারো আসার বিষয়ে বলছেন তিনি। আমি এক গ্লাস পানি এনে সামনে রেখে বললাম, কেউ আসছে নাকি মা? কথা বলছিলেন যে? হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধুর মেয়ে ঈশিতা আসার কথা কিছুদিনের মধ্যে। ওর সঙ্গে কথা বলছিলাম। অনেকগুলো দিন হলো মেয়েটাকে দেখি না। আমি তার মুখোমুখি বসে বললাম, ইনি সেই রীতা আন্টির মেয়ে না? মা কিছুটা ভাব নিয়ে বলল, হ্যাঁ, রীতার মেয়ে ঈশিতা। বড় চাকরি করে, মাইনে পায় 30,000। মূলত এই কথাটি যে তিনি আমাকেই কটূক্তি করে বলছে তা বেশ ভালোই বুঝেছি। আমি আর কথা বাড়ালাম না। ঘরে গিয়ে গোসল করে নামাজ আদায় করে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলাম আমার সন্তানকে সুস্থ রাখার জন্যে। তারপর রান্নাঘরে আসলাম। কিছু সবজি ছিল, তা দিয়ে নিরামিষ রাঁধলাম, সঙ্গে ডিম ভাজি। আমি প্লেট ভরে খাবার নিয়ে টেবিলে খাচ্ছিলাম। মা আমার সামনের চেয়ার টেনে বসলো, পান বানিয়ে মুখে দিল। আমি ভাত মেখে বললাম, মা, আর 1 মাস বাদে রোজা। এ মাসটা না হয় কষ্ট করে চলবো। যে কয় টাকা আছে অল্প স্বল্প করে বাজার করে চালিয়ে নেব। রোজার মাসটা তো আর তা করা যাবে না। প্রেগনেন্ট আমি, রোজা রাখবো, তার মধ্যে প্রচুর গরম আবহাওয়া। ইফতারিতে পানীয় জাতীয় খাবার রাখতে হবে বেশি করে, যেমন ট্যাং, ঘোল, বেলের শরবত, এগুলো। আবার কিছু ফলও কিনে রাখতে হবে ফ্রিজে। সারাদিন রোজা রেখে ইফতারে পুষ্টিকর খাবার খাওয়া উচিত সবারই। আর শেষ রাতের জন্য ভাত তরকারির পাশাপাশি দুধ ডিমের ব্যবস্থা করতে হবে, যাতে মিশালে খেতে পারি। তাই আপনি প্লিজ কোথাও থেকে ঋণ করবেন না। আবার সামনের মাসে আপনার ছেলের সংসার খরচ বাবদ পুরো টাকাটাই রোজার মাসে ব্যয় করব সংসারে। পাশাপাশি দান সদকা আছেই। ঋণ কি আমি শখে করি? তোমাদের খাওয়ানোর জন্যই তো করি। তোমাদেরই যেহেতু সমস্যা নেই তো থাক, করবো না ঋণ। তা তুমি কি আমাদের টাকশাল দেখেছো? রোজা আসার আগেই যেমন লিস্ট ধরিয়ে দিলে, মনে হচ্ছে কোনো নবাবের বংশধর। আমি বললাম, এখানে নবাবের বংশধর হওয়ার কি আছে মা? অন্যান্য মাস থেকে রোজার মাসটা একটু আলাদা হয়, এটা সবাই জানে। আমি প্রেগনেন্ট, কষ্ট করে সারাদিন রোজা রাখবো। ইফতারিতে একটু পছন্দসই পুষ্টিকর খাবার না পেলে এনার্জি পাবো কি করে? নামাজ পড়বো, কোরআন খতম দেবো, জিকির দোয়া পড়বো, এনার্জি তো লাগবেই। তিনি হাত ঝেড়ে বললেন, এত কিছু আমি জানি না বাবা। তোমায় রোজা রাখার জন্য বাধ্য তো করা হয়নি। আরিফকে আমি বলবো সংসার খরচের অর্ধেকটাকে ঈদের মার্কেটের জন্য রেখে দিতে, বাকি অর্ধেক দিয়ে যা বাজার হয় তাই করব। আপনার ছেলে তো ঈদ বোনাস পাবেই, তা দিয়ে শপিং করবেন। যেই টাকাও বোনাস পাবে তা দিয়ে তোমার আমার মার্কেট করতেই তো চলে যাবে। আমার 3 জামাইকে না হয় নাই দিলাম, নাতি নাতনিদেরও বাদই দিলাম, তাদের মা বাবা আছে, কিনে দেবেই। কিন্তু আমার মেয়েদের, ওদেরকে তো ভালো দামি 3টে পোশাক দিতেই হবে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনার মেয়েদেরও তো স্বামী আছে, তাদের স্বামী যে তাদের দেবে না এটাই বা ভাবছেন কি করে? প্রত্যেক পুরুষের বিয়ের পর কর্তব্য নিজের স্ত্রীর ভরণ পোষণ দেওয়া। আপনি আপনার মেয়েদের দেবেন, আমার আপত্তি নেই, কিন্তু প্রতিবার দামি যে দিতে হবে এর কি মানে? আমি আপনি যেমন দামের নেই, তাদেরও তেমন দামেরই দেব। মধ্যবিত্ত পরিবারের মাঝামাঝি দামের পোশাক। এছাড়াও কোনো হাদিসেও শুনিনি যে ঈদে দামি পোশাকই দিতে হয়। পোশাক তো পোশাকই, নতুন জামা হলেই ঈদ পালন করা যায়। এখানে দামি কম দামি ম্যাটার করে না। তোমার এত জ্ঞান আমি শুনতে চাইনি। আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম, ঠিক আছে, এবার ঈদে তাহলে সমানে সমান দেওয়া হবে। ওরা যত দামের পোশাক নেবে আমাকেও তত দামেরই দিতে হবে। তিনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আঙুল উঠিয়ে বললেন, রিমা, ভুলে যেও না তুমি এই বাড়ির বউ, এটা তোমার বাপের বাড়ি নয়। আমিও তেজি কণ্ঠে বললাম, আপনিও তো বউ, আপনারও এটা বাবার বাড়ি না। তোমার মতো অসভ্য বউ আমি দুনিয়াতে দেখিনি। কথাটি বলে তিনি রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে চলে গেলেন। জানি না এতগুলো কথা বলা ঠিক হলো কিনা, কিন্তু বিশ্বাস করুন আমি চুপ থেকেও দেখেছি। চুপ থাকলে আরো পেয়ে বসে, অন্যায় মাত্রাতিরিক্ত বেড়ে যায়। সুতরাং জবাব দেওয়াটাকেই ঠিক মনে করি আমি। আরিফ বাড়ি ফিরল বিকেল করেই। আমি তার কাছে গিয়ে বললাম, আজ এত তাড়াতাড়ি এলে যে? অফিসের কাজ কম ছিল বুঝি? কোনো জবাব দিল না সে। বুঝলাম রাগ আছে এখনো। বাথরুম থেকে বের হয়ে চুল চিরুনি করছিল আরিফ। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম, আচ্ছা আরিফ, আমি তোমায় বললাম ডাক্তার দেখিয়ে এসেছি, একবারও তুই জিজ্ঞাসা করলে না কেন গেছি, কিছু হয়েছে কিনা? নিজের সন্তান নিয়ে কি তুমি একটু এক্সাইটেড নাও? কি বলতে চাও তুমি রিমা? এক্সাইটেডের ধরুন কি আমি এখন পাড়ায় পাড়ায় নেচে বেড়াবো? আর বাচ্চা অবশ্যই ভালো আছে, ডাক্তারও দেখিয়ে এসেছো। খারাপ থাকলে তো এতক্ষণ আমার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে দিতে, দোষ ধরতে, তর্ক করতে। এখন এসব করা তো তোমার স্বভাব হয়ে গেছে। আমি অশ্রুসিক্ত নয়নে আরিফের দিকে তাকিয়ে শুধু বললাম, আমি তোমার মায়ের সাথে খামাখা ঝগড়া করি? এটা তুমি বললে? তা নয় তো কি, যখন আসি তখনই তো তোমাদের ঝামেলা দেখি। আমি আর জবাব দিলাম না, বেরিয়ে এলাম ঘর থেকে। কান্নারা গলায় দলা পেকে আছে। অনেক সময় খুব প্রতিবাদী মানুষের বুলিও আটকায়, যেমনটা আমার আটকালো আজ। তাকে ভালোবেসে এত বছর পার করলাম, এই কি সেই মানুষটা? এত পরিবর্তন অচেনা লাগে।
লাগে ভীষণ। আমার প্রেগনেন্সির পর থেকে আরিফের এমন পরিবর্তন শুরু হয়েছে, তবে ইদানিং তা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। নিচ থেকে ডাক আসে মার, চোখের জল মুছে কাপড় উঠিয়ে নিচে আসি আমি। মা সোফায় বসে টিভি দেখছে, আমাকে উদ্দেশ্য করে বলে, রাতের রান্না তুলে দাও, চাল মেপে নেবে ভালো মতো, খাওয়ার পর ভাত যেন না নষ্ট হয়। সকাল পর্যন্ত এই চালের ভাত থাকে না যেন, পচে যায়, গন্ধ বেরোয়। ডাল রান্না করো, ডিম ভুনা করো। ঠিক আছে মা। আমি রান্নাঘরে ঢুকে গেলাম। আমার শাশুড়ি মা বিরক্তি হয়ে বলল, এই সংসারের মুখ আর আমার দেখতে ইচ্ছে করে না, সারাদিন শুধু অভাব। হবেই না বা কি করে? রোজগারের মানুষ আমার ছেলে একা, তার ঘাড়ে 2-3 জন বসে খাচ্ছে, সঙ্গে তুমি তো আছোই গেলার জন্য। পাশের বাড়ির পরিবেশ কত ভালো, বউটা চাকরি করে, মাস শেষে পাক্কা 25,000 টাকা বাড়ি নিয়ে আসে, যেমনি রূপে গুণে তেমনি শিক্ষিত। বাপের অঢেল সম্পদ, মেয়েকে কদিন পর পরই ভ্যান বোঝায় ধান সবজি মাছ দিয়ে যায়, এ যেন সোনায় সোহাগা। আর আমার কপাল দেখো, না আছে চাকরি, না আছে তেমন পড়াশোনা। অচল মেয়ে মানুষকে নিয়ে পড়েছি এক বিপদে। তবে নানা আইটেম খাওয়ার বেলায় 16 আনা। তাই নাকি মা? শুধু আমি একা খাই নাকি? আপনারা খান না? না খেয়ে থাকেন? আমার স্বামী টাকায় খাওয়া আমার হক। আমার বাবার বাড়ির কিছু আশা করা আপনাকে দিয়ে সাজে না। কখনো ফোন দিয়ে দুটো ভালো মন্দ কথা বলেছে তাদের সঙ্গে? আর যদি বলেন চাকরি বাকরির কথা, এত যেহেতু আপনার প্রত্যাশা ছেলের জন্য, তাহলে একজন চাকরিওয়ালা মেয়েই আনতেন। আমি তো আর যেচে আসিনি আপনার বাড়ি। দেখতে গিয়ে ঠিকই বলেছিলেন, চাকরিওয়ালা মেয়েরা সংসারী হয় না, উড়ে বেড়ায় এদের মন। আর অচল বলছেন কাকে আপনি? এই যে 3 বেলা আপনাদের রান্না করে খাওয়াই, খেদমত করি, আপনার ছেলের কাজগুলো করে দেই, এগুলো কি কাজের মধ্যে পড়ে না? বেতনভুক্ত হলে ওই পাশের বাড়ির ভাবির থেকে বেশি টাকা মাস শেষে আমি পেতাম। তিনি ঝাঝালো কণ্ঠে বললেন, হ্যাঁ, আমার খেয়ে নিয়ে আমার থেকেই টাকা নেবে উনি। সংসারের প্রতি মায়া থাকলে রোজগার করা যায় নিজের বুদ্ধিতে। পাশের বাড়ির ছাত্রাবাসে 2 বেলা রান্না করে দিলেও তো মাস শেষে 4,000 টাকা করে ঘরে আসে। কিন্তু তা করবে কেন তুমি? ঘরে বসে খাবে আর আমার সঙ্গে মুখ চালাবে। ভাগ্যিস কম পড়াশোনা জানা, তাতেই যা চোপা। বেশি জানলে আমাদের চামড়া ছাড়িয়ে নুন দিতে। হ্যাঁ মা, সত্যিই তাই করতাম, নুন ঝাল দিয়ে কষাতাম। আমার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে মা, সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজে মনোযোগী হলাম। রাতের খাবার শেষ হলো 9টায়। আমি ঘরে গিয়ে এক কোনায় শুয়েছিলাম। আরিফ এসে শুলো ঠিকই আমার পাশে, তবে কথা বলল না।